ভারতের মাটিতে আওয়ামী লীগের যে কোনো রাজনৈতিক কার্যক্রম অবিলম্বে বন্ধ করার ব্যবস্থা নিতে দেশটির সরকারের কাছে আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক চিঠিতে ভারতকে এই আহ্বান জানানো হয়। এই জবাবে ভারতের সরকারি মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ভারতীয় আইনে কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার সুযোগ নেই। মিজান শাহজাহানের রিপোর্ট। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে ভারতে চলে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে আশ্রয় নিয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী। ভারতে বসে শেখ হাসিনা ও অন্যান্য নেতাকর্মীরা দেশবিরোধী নানা কর্মকাণ্ড চালাচ্ছেন বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠেছে। সম্প্রতি খবর এসেছে, কলকাতায় দলের স্থায়ী কার্যালয় খুলেছে আওয়ামী লীগ। নানাভাবে সংগঠিত হওয়ার চেষ্টা করছে তারা। এ অবস্থায় দিল্লিকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে ঢাকা। এতে বলা হয়েছে, ভারতের মাটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অফিস খোলা বাংলাদেশের সুস্পষ্ট অবমাননা। এমন কার্যক্রম দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলবে বলে উল্লেখ করা হয়। তাই কেউ যেন ভারতে বসে বাংলাদেশ বিরোধী কার্যক্রম পরিচালনা করতে না পারে সে বিষয়ে পদক্ষেপ নিতে দিল্লিকে অনুরোধ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির জবাবে ভারত সরকারের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার সুযোগ ভারত সরকার দেয় না। তিনি আরও বলেন, বাংলাদেশে যত দ্রুত সম্ভব অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন প্রত্যাশা করে ভারত। মিজান শাহজাহান, এটিএন বাংলা। ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। ছাত্রদল, শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের সরব উপস্থিতি দেখা যাচ্ছে এবারের ডাকসু নির্বাচনে। ভোটাররা বলছেন, ৬ বছর পর হতে যাওয়া নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে। কেন্দ্রীয় সংসদ ও হল সংসদে ৬৫৮ প্রার্থী মনোনয়নপত্র তুললেও জমা দিয়েছেন ৫০৯ জন। মিজান শাহজাহানের আরেকটি রিপোর্ট। বিপ্লবী সভাপতি দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজ্য বাংলার পাদদেশে প্যানেল ঘোষণা করে জাতীয়তাবাদী ছাত্রদল। পরিচিত মুখ এবং জনপ্রিয় নেতৃত্বকে বাছাই করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খানকে বিপি ও কবি জসিমউদ্দিন হল শাখার আহ্বায়ক শেখ তানবীর বাড়ি হামিমকে জিএস পদে মনোনয়ন দিয়েছে দেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠনটি। ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা এই প্যানেল নির্বাচিত করেছি। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, পারিবারিক সকল জীবনকে আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছিল, কিন্তু আপোষ করিনি। একটাই মনোবল ছিল, একদিন আমরা জিতবো। ৫ আগস্ট দাঁড়িয়ে চাংখার বলে যখন বলেছিলাম, প্লিজ কেউ কাউকে ছেড়ে যায় না, সেদিন উপস্থিত ছাত্র জনতা কেউ ছেড়ে যায় নাই। এদিকে বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে প্যানেল ঘোষণা করে গণতান্ত্রিক ছাত্র সংসদ। আব্দুল কাদের বিপি ও আবু বাকের মজুমদার লড়ছেন জিএস পদে। অনেকে এখানে দেখানো হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জায়গা নাই, এই নাই, সেই নাই, টাকা নাই, কিন্তু আমরা মনে করছি এগুলো সব হচ্ছে রাজনৈতিক কৌশল এবং এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে জিম্মি রেখে তাদেরকে কিভাবে তাদের মাধ্যমে একটা ফ্যাসিবাদী সিস্টেম কায়েম করা যায় সেই কৌশল। কে ফিল্টারে পানি খাওয়ালো, কে বর্তমানে ফল খাওয়ালো সেটা দেখবে না। শিক্ষার্থীরা একটা জায়গায় দেখবে, তারা একটা অভয়ের জায়গা চায়। এর আগে মধুর ক্যান্টিনে বিপি পদে নাইম হাসান হৃদয় ও জিএস পদে এনামুল হাসান অনয়ের নাম ঘোষণা করে ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট ও জাসদ ছাত্রলীগের সমন্বিত প্যানেল। সেই প্যানেলটি কাজ করবে। এর পরবর্তী তবে জুলাই আন্দোলনে আহত সানজিদা আহমেদ তন্নির প্রতি শ্রদ্ধা জানিয়ে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে প্রার্থী দেয়নি ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট ও জাসদ ছাত্রলীগের সমন্বিত প্যানেল। এই পদে শিবিরের প্রার্থী দলটির বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসাইন খান। বিপি পদে আলোচনায় আছেন ছাত্রদলের আবিদুল ইসলাম খান, ছাত্র শিবিরের সাদিক কায়েম, গণতান্ত্রিক ছাত্র সংসদের আব্দুল কাদের, স্বতন্ত্র প্রার্থী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা, এনসিপির বহিষ্কৃত নেতা মাহিন সরকার ও ছাত্র অধিকার পরিষদের বিন ইয়ামিন মোল্লা। আমাদের প্যানেলের নাম হচ্ছে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীরা স্বতন্ত্রভাবে তারা ইলেকশনটা করতে চাচ্ছে,
কোনো দলীয় ট্যাগের আন্ডারে এসে না, সেই শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা একটি ঐক্যবদ্ধ প্যানেল তৈরি করছি। তাদের মধ্যে কে নির্বাচিত হবেন তা দেখার জন্য অপেক্ষা করতে হবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। ১৯২১ সালে প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের উজ্জ্বল সাক্ষী। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ৯০ স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে সকল গণতান্ত্রিক আন্দোলনে মূল ভূমিকা রেখেছে ডাকসু। আবারও সচল হতে যাচ্ছে সেই অচল ডাকসু। এই ডাকসুর কাছে ভোটারদের প্রত্যাশা, যারা নির্বাচিত হবেন তারা কোনো দলের ক্রিয়ানক হিসাবে কাজ করবেন না, তারা কাজ করবেন সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ নিয়ে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়। পিআর পদ্ধতি নিয়ে জনগণের স্পষ্ট কোনো ধারণা না থাকলেও তা চাপিয়ে দিয়ে নির্বাচনকে সংকটে ফেলার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, সব সংকট মোকাবেলা করে সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাবে দেশ। নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলনে ১ সেপ্টেম্বর দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করে তিনি এসব কথা বলেন। কামরুজ্জামানের রিপোর্টের আরেকটি রিপোর্ট। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কর্মসূচি নির্ধারণে দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির সভাপতি নজরুল ইসলাম খান। এ সময় নির্বাচনের সময় ঘোষণার পরও শঙ্কা কেন কাটছে না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নানাভাবে নির্বাচন নিয়ে সংকট তৈরির চেষ্টা চলছে, তা মোকাবেলা করে এগিয়ে যাবে বিএনপি। সব সময় তো কোনো না কোনো সংকট থাকেই, কোনোটা তৈরি করা হয়, কোনোটা অনিবার্যভাবে আসেই, এটা কোনো বিচিত্র ব্যাপার না। আমরা তার মধ্যে দিয়ে এগিয়ে যাই। এর চেয়ে অনেক বড় সংকট আমরা অতিক্রম করেছি, কাজেই সংকট অতিক্রম করা সম্ভব হবে আর কি। আপনি গোটা নির্বাচন ব্যবস্থা বদলে দিতে যাচ্ছেন, যেভাবে সারা জীবন মানুষ ভোট দিয়েছে, প্রতিনিধি নির্বাচন করেছে, আপনি সেটা বদলে দিতে চাচ্ছেন। সংবাদ সম্মেলনে পিআর পদ্ধতির সমস্যা তুলে ধরে তিনি বলেন, জনগণকে স্বচ্ছভাবে পিআর পদ্ধতি সম্পর্কে না জানিয়েই তা তাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। বলেন, সংবিধান সংশোধন না হওয়া পর্যন্ত পিআর পদ্ধতির কোনো সুযোগ নেই। জনগণের উপর আমরা চাপিয়ে দিতে চাচ্ছি একটা নতুন পদ্ধতি, যে সম্পর্কে তাদের কোনো ধারণা দেওয়া হচ্ছে না। আপনার এই এলাকায় নির্দিষ্ট কোনো এমপি থাকবে না, আপনি কোনো প্রার্থীকে ভোট দেবেন না, এই কথাগুলো আপনি বলছেন তাদেরকে, বলে তাদের মতামত চাইছে যে তারা এটাতে রাজি কি রাজি না। এই নিয়ে যখন ইনসিস্ট করা হয় তখন তো সন্দেহ করাই যায় আর কি, যে এটা একটা অযৌক্তিক চেষ্টা। এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এখনো নিশ্চিত হয়নি, নানা ধরনের চক্রান্তের আভাস পাওয়া যাচ্ছে। গণতন্ত্র প্রতিষ্ঠায় আরো বিপদ সংকুল পথ অতিক্রম করতে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান রিজভী। গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য আরো আমাদেরকে হয়তো বিপদ সংকুল পথ অতিক্রম করতে হবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।